বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহনপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, সহকারী অধ্যাপক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায় আলোচনা করব। আজকের লেকচার নম্বর 8, তারিখ 30/12/2020। আমি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সাম্য, ইকুয়ালিটির কথা বলা আছে। সাম্য ও সাম্যের শ্রেণী বিভাগের কথা বলছি। আসলে সাম্যটা কি? হোয়াট ইজ ইকুয়ালিটি? সাম্য বলতে কি বুঝি? সাম্য বলতে সমান বোঝায়। প্রত্যেকটা নাগরিক সমান অধিকার, সমান সুযোগ সুবিধা ভোগ করাকেই কিন্তু সাম্য বোঝানো হয়েছে। সাম্য সমাজে, রাষ্ট্রে প্রচলিত আছে, এটা থাকবে। কিন্তু পৌরনীতি এবং সুশাসনের ভাষায় সাম্যকে অন্যভাবে দেখানো হয়েছে, যে সাম্য বলতে সমান সুযোগ সুবিধা, সমান অধিকার ভোগ করাকে শুধু সাম্য বলা যাবে না। এখানে বলা হয়েছে নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের কর্মের বিধিবিধান অনুযায়ী মূলতই সমান সুযোগ সুবিধা ভোগ করাকেই সাম্য বোঝানো হবে। কিন্তু তার অর্থ এই নয় যে সকল নাগরিক, প্রত্যেক নাগরিক তারা সমানভাবে সব সুযোগ সুবিধা ভোগ করবে, এটাকে সাম্য বলা যাবে না। কিন্তু তার যোগ্যতা অনুযায়ী, যোগ্যতার মাপকাঠিতে যেসব সুযোগ সুবিধাগুলো ভোগ করবে সেটাকেই মূলত সাম্য বলা যাবে। তার মানে আমরা বলেছি সাম্যের কথা বলতে যে বলছে যে সমান, সাম্য বলতে সমান সুযোগ সুবিধা, এক এবং অভিন্ন। কিন্তু তার অর্থ এই নয় যে সবাই, আমি যে সুযোগ সুবিধা ভোগ করব আর আরেকজন যে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা সমান নয়। তার কারণ পৃথিবীতে মানুষ সবাই সমান হয়ে জন্মগ্রহণ করে বটে ঠিকই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে স্বাধীন, এক এবং অভিন্ন। কিন্তু তারা সমানভাবেই এসেছে, দুটো হাত নিয়ে এসেছে, দুটো পা, দুটো চক্ষু, তাদের সব কিছু আছে। কিন্তু তার অর্থ সমানভাবে সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করবে একটা রাষ্ট্রে, এটাকে সাম্য বলা যাবে না। তার মানে তার যোগ্যতা অনুযায়ী, যোগ্যতার মাপকাঠিতে সে যতটুকু পাওয়ার অধিকার রাখে, সেই অধিকারটুকু মূলতই তাকে সমানভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমার যোগ্যতার মাপকাঠিতে, যোগ্যতা অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী আমি যতটুকু পাওয়ার অধিকার রাখি সেটাই আমার সাম্য। তার মানে আজকে আমরা দেখেছি, ইংল্যান্ডের কথা বলি, বাংলাদেশের মতো রাষ্ট্রের সাম্য প্রতিষ্ঠিত নাই, কথা বলা যাবে না, আছে। কিন্তু যোগ্যতা অনুযায়ী সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করতেছে। কেউ যদি বলে যে আমি আমার সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারি না, আর একজন বলে যে সমান সুযোগ সুবিধা ভোগ করে, এটা নয়। আগেই বলেছি যে যোগ্যতার মাপকাঠিতে, যোগ্যতা অনুযায়ী যারা যে সকল সুযোগ সুবিধা ভোগ করে সেটাকেই সমান সাম্য বলা হয়। ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডের মতো রাষ্ট্রে মূলতই একই টেবিলে বসে, মূলতই অনেকেই দেখি, আফ্রিকার কৃষ্ণাঙ্গের কথা বলি, মূলত শ্বেতাঙ্গের কথা বলি, তারা সমানভাবে কাজ করতেছে। তারা যেভাবে কাজ করতেছে দেখেছি, তাদের ভিতরে হিংসা বিদ্বেষ নাই, তাদের ভিতরে কলহ নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। তা আমরা এই সাম্যকে বলতে যেভাবে দেখেছি যে আজকে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সাম্য প্রতিষ্ঠিত আছে, একথা আমাদের স্বীকার করতে হবে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমাদের সাম্য প্রতিষ্ঠিত রয়েছে। যারা যেভাবে যে অধিকারগুলো ভোগ করতেছে, যারা যেভাবে যে দাবিগুলো আদায় করতেছে, ভাবতে হবে সেটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে করতেছে। যাই হোক, আমরা এখন সাম্যকে আমরা যেভাবে দেখেছি সেই দিক থেকে মূলতই আমরা এই সাম্য এবং সাম্যের শ্রেণী বিভাগগুলোকে আমরা একটু দেখে আমরা আজকের মতো এখানে শেষ করব। আর্নেস্ট বার্কারের কথা যদি বলতে যাই আমরা, তাহলে আমরা দেখব যে আর্নেস্ট বার্কার সাম্যকে 2 শ্রেণীতে ভাগ করেছেন। সাম্যকে 2 শ্রেণীতে, একটা আইনগত সাম্য, একটা সামাজিক সাম্য। আর্নেস্ট বার্কার বলছেন যে একটা সামাজিক সাম্য, এটা হচ্ছে, আর এটা হচ্ছে মূলতই আইনগত সাম্য, সামাজিক সাম্য। আইনগত সাম্য
এবং সামাজিক সাম্য মূলতই আমাদের যেভাবে আমরা দেখেছি সেই দিক থেকে আমরা বুঝব যে আইনগত সাম্যটা কী জিনিস। আইনগত সাম্য দেখেছি একটা রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করতেছে, সকলে আইনের কাছে সমান। অধ্যাপক ডাইসিও বলেছেন যে আইনের কাছে সকলেই সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকরা সমান সুযোগ সুবিধা ভোগ করে। এবং আইন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত দেখা যায় আইন সকলের কাছে সমানভাবে প্রয়োগ হয়। আইনের আজকে শাসন আছে এবং আইনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাম্য বিরাজমান। যেখানে যেখানে আইন নাই সেখানে সাম্য থাকতে পারে না। আমরা মনে করব যে এখানে আইনগত সাম্যর কথা এই কথা বলেছি যে যে আইনের দিক থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের চৌকিদার পর্যন্ত সকলের কাছে আইন সমান। আইনের যে বিধিবিধানগুলো আছে, কেউ বেশি ভোগ করবে, কেউ কম ভোগ করবে, কেউ বেশি সুবিধা ভোগ করবে, কেউ কম সুবিধা ভোগ করবে, এটা নয়। আইন সকলের কাছে সমানভাবে প্রয়োগ হয়, আইন সকলের কাছে সমানভাবে বন্টন করা হয়, এটা ভাবতে হবে। সুতরাং আমাদের যে কথা বলেছি আমরা যে এটা মূলতই এটা হচ্ছে সাম্যের শ্রেণীবিভাগ করতে যে আমরা বলেছি যে এটা একটা হচ্ছে আইনগত সাম্য। এখানে আইনগত সাম্য, এই আইনগত সাম্য আমাদের সবাই সমানভাবে আমরা এটাকে ভোগ করি, মূলতই সমান সুযোগ সুবিধা ভোগ করি, এখানে কারো কম বেশি করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আইনগত সাম্য। আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রে দেখেছি, বাংলাদেশের কথা যদি বলতে যাই, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কথা বলতে যাই, আইন সবার কাছে সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আইন সমান। সুতরাং এখানে আমরা এই আইনগত সাম্য একটা পাবো। এক নম্বরে হচ্ছে এখানে বারকার কথা বলেছেন যে একটা হচ্ছে আইনগত সাম্য। দুই নম্বর হচ্ছে সামাজিক সাম্য। সামাজিক সাম্যের কথা বলি আমরা যে সমাজ কর্তৃক স্বীকৃত যে বিষয়গুলো আছে সেগুলো মূলতই সামাজিক সাম্যের কথা বলা হয়েছে। আচ্ছা, সমাজ মূলতই সমানভাবে সমান সুযোগ সুবিধার মধ্য দিয়েই সাম্যগুলো প্রতিষ্ঠিত করে। আমরা দেখেছি প্রত্যেকটা সমাজে দেখেছি যে সামাজিকভাবে সবগুলোই কিন্তু পরিচালিত হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমাদের এমন একটা বিষয় আছে যে বিষয়গুলো মূলতই স্বস্বভাবে যোগ্যতা নিয়ে মূলতই সমান অধিকারগুলো ভোগ করে, সমান স্বাধীনতাগুলো ভোগ করে। এই সমান স্বাধীনতাগুলো ভোগ করা মূলত এটা সামাজিক সাম্য। যে সমাজে মূলত সামাজিক সাম্যের অস্তিত্বই ছিল না, সেখানে দেখছি সেখানে সামাজিক সাম্য বিস্তার লাভ করেছে, সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা দেখেছি যে আইনের শাসন প্রসারের ফলে মূলত সামাজিক সাম্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। আজকে সমাজ পরিবর্তন হয়েছে, আমাদের অনেক সময় সামাজিক কার্যক্রমগুলো অনেক সময় পরিবর্তন হয়েছে, প্রতিনিয়তই সমাজ পরিবর্তনশীল হচ্ছে। এই কারণে মূলত আইনের শাসন প্রয়োগ আছে, আইনের শাসন কায়েম আছে, এই কারণে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। এটা মূলতই সামাজিক সাম্য। তারপরে যেটা আমরা বলবো যে আবার আইনগত সাম্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আইনগত সাম্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে আইনগত সাম্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলতই রাজনৈতিক স্বাধীনতা। এই আইনগত স্বাধীনতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আইনগত স্বাধীনতাকে সাম্যকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে
করা যায়। একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। একটা হচ্ছে রাজনৈতিক, দুই এটা হচ্ছে অর্থনৈতিক। এখন রাজনৈতিক যে সাম্যের কথা বলেছি, রাজনৈতিক সাম্য আমরা দেখেছি আইনগত সাম্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা রাজনৈতিক সাম্য, একটা অর্থনৈতিক সাম্য। এখন রাজনৈতিক সাম্যের কথা বলি। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে মূলত এই রাজনৈতিক সাম্য আমাদের আছে। দেখেছি এখানে আমাদের সব ধর্মের লোক, সব সম্প্রদায়ের লোক মূলত রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করে। এখানে বিশেষ করে সার্বজনীন প্রাপ্তবয়স্ক লোকের থেকে শুরু করে যারা মৃত্যুর প্রহর গুনতেছে তারাও রাজনৈতিক সাম্যগুলো ভোগ করতেছে, রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করতেছে, রাজনৈতিক অধিকারগুলো আদায় করতেছে। মূলতই যেমন আমাদের রাজনৈতিক সাম্য, আমার যেটা ভোট দানের যে অধিকারটা আছে, আর একটা গ্রামের একটা সাধারণ লোকেরও সেই অধিকারটা আছে বা সেই সাম্যটা আছে। ভোট দানের ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করে। এখানে কোনো প্রকার কম বেশি করা হয় না। একটা ভোটের মূল্য একটা গ্রামের সাধারণ কৃষক শ্রমিক শ্রেণীর যে মূল্য আছে, আর একটা যদি এলিট শ্রেণী থাকে, সে বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক হয়, তারও সেই মূল্য, আর একটা গ্রামের একটা সাধারণ লোকেরও সেই ভোটের মূল্য একই। এটি হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। এবং রাজনৈতিক স্বাধীনতার মধ্য দিয়ে আমরা অনেক সময় মত প্রকাশ করতে পারি। এইটা রাজনৈতিক সাম্যটা মূলতই আমাদের অনেক সময় এই রাজনৈতিক স্বাধীনতার সাম্যের মধ্য দিয়ে ভোট প্রদান করতে পারি, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, পাশাপাশি সব রকমের সুযোগ সুবিধাগুলো মূলত এই সাম্যের মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা বলতে পারি যে এই রাজনৈতিক যে সাম্যটা, সেই সাম্যটা আমাদের সকল নাগরিকেরই সমানভাবে আছে। কেউ বলতে পারবে না যে এই আমি সাম্যটা আমি ভোগ করতে পারি না, সাম্যের সুযোগটা আমি লাভ করতে পারি না। আজকে আমাদের সারা দেশে নির্বাচন শুরু হয়েছে। দেখেছি সব শ্রেণীর লোকেরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আবার সব শ্রেণীর লোকেরা ভোটাধিকার প্রয়োগ করতেছে। এটা হচ্ছে রাজনৈতিক সাম্য। আমাদের এই যে আমাদের রাজনৈতিক সাম্য, তারপর আমাদের যেটা আছে অর্থনৈতিক সাম্যের কথা বলি। অর্থনৈতিক সাম্য হচ্ছে মূলতই অর্থনীতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নাগরিক অর্থনৈতিক সাম্য ছাড়া সে চলতে পারে না। অর্থনৈতিক সাম্য সকলের ক্ষেত্রে সমানভাবে পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক সাম্যের মধ্য দিয়ে আজকে গোটা বিশ্ব, আজকে আমাদের দেশীয় পর্যায়ে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত আমাদের এই অর্থনৈতিক সাম্যের মধ্য দিয়েই আমাদের রাষ্ট্রটা বিভিন্নভাবে সাম্যটা বিরাজমান করতেছে। আমরা সকল নাগরিকেরাই মূলতই উৎপাদন বন্টনের ক্ষেত্রে বলি, ভোগের ক্ষেত্রে বলি, আয় ক্ষেত্রে বলি, ব্যয়ের ক্ষেত্রে বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সাম্য বিরাজমান আছে। কেউ তো বলতে পারে না যে অর্থনৈতিক সাম্য নাই এখানে। সকল নাগরিক সমানভাবে, মানে আমার কাছে যে অর্থের মূল্যটা আছে আরেকজনের কাছেও সেই অর্থের মূল্যটা আছে। হ্যাঁ, সব ক্ষেত্রে অর্থনৈতিক সাম্যটা বিরাজমান আছে। তারপরে আমরা যেটা আসতেছি, বর্তমানে সাম্যকে প্রধানত আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক সাম্য, সামাজিক সাম্য, আইনগত সাম্য, আন্তর্জাতিক সাম্য। এখন আমাদের প্রাকৃতিক সাম্যের কথা বলতে পারি। মানুষ কিন্তু প্রকৃতিগতভাবেই সমান হয়ে জন্মগ্রহণ করে। আবার মানুষ জন্মগত লগ্ন থেকেই এই যে সাম্যটা ভোগ করতেছে সেটা হচ্ছে প্রাকৃতিক সাম্য। প্রাকৃতিক সাম্যের মধ্য দিয়েই মানুষ তার জীবন মান অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা ভোগ করতেছে। এটা হচ্ছে প্রকৃতিগত সাম্য। প্রকৃতিগত সাম্য বলতে প্রকৃতি কখনো কাউকে ছোটোভাবে বা কম করে বা নিচুভাবে দেখেন না, সকল নাগরিককে সমানভাবেই দেখে। এটা হচ্ছে প্রকৃতিগত সাম্য। আমরা যে কোনো ক্ষেত্রে বলি, এবং প্রকৃতিগতভাবে যেসব সুযোগ সুবিধাগুলো আমরা সমানভাবে নেই,
সমানভাবে এটাকে সমানভাবে এই সুযোগ সুবিধাগুলোকে ভোগ উপভোগের মধ্য দিয়ে জীবন বিকশিত করে, এটা হচ্ছে প্রকৃতিগত সাম্য। তো আমাদের এই প্রাকৃতিক বা প্রকৃতিগত সাম্যের মধ্য দিয়ে আমাদের নাগরিকের জীবন অনেকটাই মূলতই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে পরিচালিত হচ্ছে, এটা একটা সাম্য। তারপরে যে কথা বলা আছে সামাজিক সাম্য, আমরা তো আগেই বলেছি যে আইনগত সাম্যের মধ্য দিয়েই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে যেখানে সাম্য আছে সেখানে সামাজিক সাম্য থাকবে। আইনগত সাম্য এবং সামাজিক সাম্য, যেখানে আইন আছে সেখানে সমাজ আছে, আর যেখানে সমাজ আছে সেখানে সামাজিক সাম্যও বিরাজমান আছে। কেউ খাবে কেউ খাবে না এ কথা আর নাই, এ কথা কেউ বলে না এখন সবাই খাচ্ছে, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতেছে, এটা হচ্ছে সামাজিক সাম্য। আজকে সামাজিকভাবে মানুষ বসবাস করে, সমাজবদ্ধভাবে থাকে, একে অপরের সাথে আমরা মিলেমিশে বসবাস করি, মিলেমিশে থাকি। এটা কেউ কোনো প্রকার কারোর প্রতি বিরোধপূর্ণ বা সংঘর্ষপূর্ণ বা সাংঘর্ষিক কোনো মতবিরোধ নাই, কেন সমাজ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এটা একটা সামাজিক সাম্য আমাদের রাষ্ট্রে বিরাজমান। তারপরে যেটা আছে রাজনৈতিক সাম্যের কথা বলেছি, আইনগত সাম্যের কথা বলেছে। আইনগত সাম্যটা আমরা আগেই বলেছি যে আইনগত সাম্য দেখেছি যে আফটার লিবারেশন থেকে শুরু করে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত দেখেছি আইন সকলের কাছে সমানভাবে পরিচালিত হচ্ছে। যে আইনের যদি সংজ্ঞা যায়, দেখেছি যে সোভারেনিটি অফ লয়ের কথা যদি বলতে যাই, সার্বভৌম শাসকের আদেশেই আইন পক্ষপাতবিহীন যুক্তি। আইন হচ্ছে কতগুলো প্রচলিত বিধি, কতগুলো বিধিবিধান যেগুলো রাষ্ট্র কর্তৃক সমাজ কর্তৃক স্বীকৃত হয়েছে। এগুলা রাষ্ট্র কর্তৃক সমাজ কর্তৃক স্বীকৃত হয়েছে এবং গৃহীত বিধিতে পরিণত। এটা এই যে দেশীয় পর্যায়ে নয়, এটা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি এই ক্ষেত্রে যেখানে আইনগত সাম্য যেখানে আছে সেক্ষেত্রে মূলতই আমাদের আইনগত সাম্যের মধ্য দিয়েই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের নাগরিকের জীবনমান সুস্পষ্ট হচ্ছে, সুন্দর হচ্ছে, গতিশীল হচ্ছে, বিকশিত লাভ করতেছে। যাই হোক, আমরা দেখে তারপরে বলতেছি যেটা হচ্ছে আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্যের কথা বলতে যাচ্ছি যে আন্তর্জাতিক সাম্যের নীতিকে মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করা যদি হয়, সাম্যের নীতিকে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা দেখেছি এটা হচ্ছে মূলত আন্তর্জাতিক একটা সাম্য। আমার অনেক লোক বিদেশে যাচ্ছে, আমি কেন যেতে পারবো না? আমিও যেতে পারবো, এটা হচ্ছে আন্তর্জাতিক সাম্য। আমার অনেক লোক বিদেশে যায় লেখাপড়া করতেছে, আমাকেও যে লেখাপড়া করতে হবে, আমাকেও অর্থ উপার্জন করতে হবে, এটা হচ্ছে আন্তর্জাতিক সাম্য। সুতরাং আমাদের আন্তর্জাতিক সাম্য মূলত আমরা বলবো যে জনসংখ্যার দিক থেকে হোক, প্রকৃতিগতভাবে হোক, বিশেষ করে মানে বিশ্ব শান্তির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক যে সাম্য বিরাজমান আছে, এটা আমাদের বিশ্ব মানবতার ক্ষেত্রে আজকে আন্তর্জাতিকভাবে সকল নাগরিকেরাই সমান সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে, এটা আন্তর্জাতিক সাম্য। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দেশের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, সেটা তারা ভাবতে পারে না যে এটা আমার রাষ্ট্র, এটা তোমার নয়, এটা আমার, এটা আরেকজনের, একথা কেউ বলতে পারে না। আমার মানে যে গোটা বিশ্বটাই এক হয়ে গেছি আমরা। আমি এই বাংলাদেশে বসে থাকিও আমি বিদেশের নাগরিকের সাথে কথা বলতেছি, কোনো প্রকার তো এতটুকু হেরফের হয় না। ভাবতে পারি না যে আমি আজকে এখানে আছি, কালকে ওখানে আছি, নয়। আমার মনে হয় যে গোটা বিশ্বটা আজকে এক হয়ে গেছে, আমি এক জায়গায় অবস্থান থেকেই কথা বলতেছি, কাজ করতেছি। এক্ষেত্রে আমরা দেখব কেন এটা হয়েছে, আন্তর্জাতিক সাম্যটা কেন এইভাবে হলো। আমাদের গভর্নেন্স এবং আমাদের ইলেকট্রনিক যে শাসন ব্যবস্থা আছে, এইটার কারণেই আজকে আমাদের আন্তর্জাতিক সাম্যটা বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের গভর্নেন্স, আমাদের ইলেকট্রনিক শাসন ব্যবস্থা এর কারণে আজকে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের আন্তর্জাতিক সাম্যটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং আমরা মনে করতে পারি যে আজকে আমাদের যে
জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার লাভ করতেছে। শেষে আমরা চলে এসেছি যে না পৌর বা নাগরিক সাম্য। এখানে পৌর বা নাগরিকের কথা বলেছে। নাগরিকেরা, সকল নাগরিকের রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা ভোগ করে সমান ভাবেই তাদের যাবতীয় অধিকারগুলোকে আদায় করে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের যোগ্যতার মাপকাঠিতে সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করিয়ে নাগরিকেরা যে সাম্য বিরাজমান করতেছে, সেটা আজকে বর্তমান পিরিয়ডে, বর্তমান যুগে, আমাদের আধুনিক যুগে এটা আসলে কিন্তু অবশ্যম্ভাবীর মতো হয়ে গেছে। এই কারণেই যে রাষ্ট্রের বিশেষ গোষ্ঠীর নাগরিকেরা মূলতই যে কোনো ক্ষেত্রে মূলতই তারা সাম্যগুলোকে ভোগ করতেছে, সমানভাবে ভোগ করতেছে, সমানভাবে সুযোগ সুবিধা লাভ করতেছে। সুতরাং আমরা আজকে এভাবেই মূলতই যে সাংবিধানিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সমাজ স্বীকৃত হোক, রাষ্ট্র স্বীকৃত হোক, আন্তর্জাতিকভাবে হোক, মূলত নাগরিকরা সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে। এটা হচ্ছে মূলত আমাদের নাগরিক সাম্য। আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পরিণতি সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায়ে যে আলোচনা করলাম, এটা তোমরা ভালোভাবে বাসায় দেখবে এবং আরও তোমরা বেশি বেশি করে বাসায় পড়বে। আর পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের